দেখ তো ক্লাস 8 এর এখন যে হবে সেটা হচ্ছে কি বলতো, জীবদেহের গঠন। জীবদেহের গঠন, ঠিক আছে? জীবদেহের গঠন মানে আমাদের যে জীবটা, আমাদের জীব নাকি না অন্য কিছু রে, জ্বর নাকি রে? আচ্ছা আগে বলতো যে আমাদের চারপাশে যা কিছু দেখি দু ধরনের থাকে, একটা হচ্ছে কি জীব, একটা হচ্ছে কি জ্বর, ঠিক না? জীব মানে কি যার প্রাণ আছে, যার ভিতরে ভিতরে ধকধক করছে, যার ভিতরে রক্ত চলাচল করছে, রক্তের সংবহনতন্ত্র আছে, যে যার নির্দিষ্ট যে বংশ বিস্তার করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে জীবের বৈশিষ্ট্য। আর জ্বর হচ্ছে কি এই কাঠ বেচারি বসে আছে, বেচারি জড়ুয়া, জ্বর জড় পদার্থ যাকে বলবো, ঠিক আছে? উদ্ভিদও কিন্তু জীব, ভালো করে মনে রাখবি। এই যে উদ্ভিদ গাছপালা আছে এটাও কিন্তু একটা এক প্রকার জীব, ঠিক আছে? যেরকম লজ্জাপতি গাছ দেখেছিস, টাচ করলে মরে যায়, এটা সজীব, ঠিক আছে? তো লজ্জাপতি আমরা জ্বর বলবো কি? তো এই যে জীবের, ভালো করে বুঝবি কিন্তু, এই যে পৃথিবীতে যত ধরনের জীব আছে প্রত্যেকটা জীবের কিনা একটা প্রসেস আছে। যেরকম আমরা শ্বাস নিই, শ্বাস নিলাম, তো শ্বাস নেওয়া, খাদ্য হজম করা, এই যে খায় মানে পেট ভর্তি হয়ে এলো, তারপর দেহে দেহে উৎপন্ন বজ্র বের করে দিই। কি করে দিই বলতো? খাওয়া দিলাম, খেয়ে দিয়ে নিয়ে পটি করে বের করে দিলাম, মানে বজ্র পদার্থ বের করে দিলাম, যেটা নেওয়ার নিয়ে নিলাম, ঠিক আছে? নিজেদের সংখ্যা বৃদ্ধি করি, মানে বংশ বিস্তার করি, বাচ্চা কাচ্চা হয়, ঠিক আছে? আর এক এক ধরনের একাধিক কাজ করতে আমাদের দেহ কি থাকে জানিস? এই যে এই ধরনের কাজগুলো মানে এই যে শ্বাস নেওয়া, খাওয়া দাওয়া, এই যে এত ধরনের কাজগুলো কাজগুলো করছি, প্রত্যেকটা কাজের কিন্তু আলাদা 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 আমাদের দেহে কি আছে, অঙ্গ আছে, কি আছে? যেরকম প্রত্যেকটা অঙ্গের ফলে আলাদা আলাদা কাজ আছে। এবং আমাদের ফুসফুস, ফুসফুসটা কি কাজ করে বলতো? শ্বাস নেয়, শ্বাস নেওয়া, শ্বাস দেওয়া। ভাবতে পারছিস ফুসফুস এই কাজটা করছে। ফুসফুসে কি আছে তোর? শ্বাস বায়ু আছে, ঠিক কিনা? অসংখ্য কুঠুরি আছে, এগুলো সম্বন্ধে যদি পড়বো আমরা। তারপরে খাদ্য হজম করার জন্য, এই যে আমরা খাই, খাদ্য হজম করার জন্য আমাদের কি আছে? পাকস্থলী আছে, কি আছে? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। এই যে দেখিস নি সরু সরু পাইপের মতো লালি বুটি, ঠিক আছে? দেখিস তো? হ্যাঁ, তো ওগুলো হচ্ছে কি ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্র, ঠিক আছে? তো পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র কিসের জন্য আছে? তোর খাদ্য হজম করার জন্য। তারপরে তোর এই যে একটা জিনিস ভাব, এখানে আমি যখন হাত দিই তখন টিক 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 আওয়াজ হয় না? মানে দেখবি রক্ত চলাচল করে না? আমাদের শরীরে প্রত্যেকটা, আরে এখানে একটা ইয়ে আছে, নার্ভ আছে, যাই, ঠিক আছে? তো আমাদের প্রত্যেক শরীরে প্রত্যেকটা জায়গায় রক্ত কিন্তু চলাচল করে। রক্ত, গাড়িতে তেল দিলে গাড়ি চলে, কিন্তু আমাদের কিরকম তেল দিচ্ছে, ঠিক না? আমাদের হৃৎপিণ্ড এমন একটা অঙ্গ যে হৃৎপিণ্ড সব সময় ভুকুচ ভুকুচ করে, মানে হ্যাঁ হ্যাঁ। তো এই যে হৃৎপিণ্ড, আমাদের শরীরের ভিতরে হৃৎপিণ্ড আছে, ও কিন্তু পাম্প করে, কি করে? রক্ত পাম্প করে, বলে রক্ত চলাচল করে আমাদের শরীরে, বুঝতে পারলি? তো হৃৎপিণ্ড একটা সুন্দর একটা অঙ্গ, ঠিক না? তো হৃৎপিণ্ডের সাহায্যে শরীরের দ্রুততম স্থানে রক্ত পৌঁছে দেয় কে? হৃৎপিণ্ড, ঠিক আছে? আমাদের শরীরের দ্রুততম স্থানে, মানে আঙুলে এখানে রক্ত কে পৌঁছে দেয়? এই বেচারি হৃৎপিণ্ড রাত দিন কাজ করছে কিন্তু নন স্টপ। সবার শান্তি আছে, সবার বিশ্রাম আছে, কিন্তু এই বেচারি হৃৎপিণ্ড কিন্তু বিশ্রাম নেই। আর হৃৎপিণ্ড নিয়ে সবাই খেলাফেলা করে, ঠিক আছে? এই হৃৎপিণ্ড নিয়ে সবাই কিন্তু খেলাফেলা করে, ঠিক আছে? যেরকম 72 বার। আমাদের হৃৎপিণ্ড 1 সেকেন্ডে না 1 মিনিটে, 1 মিনিটে 72 বার ধাক 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 করে, ঠিক আছে? ধাক ধাক করনে লাগা, ঠিক আছে? কতবার? 72 বার। তোদের কি 7 ছিল মনে হয়, যাই হোক। তো এই যে আমরা জল টল খাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা জল টল খাই, ঠিক আছে? তো এক তো পটি হয়ে বের হয়ে যায়, মানে তোর ভাত টাত খাইয়ে পটি হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? আর এই যে জল খায়, জলটা ফের মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। এই জল খায়, জলটা ডাইরেক্ট কি রক্তে মিশে, এবং রক্ত থেকে একটা ছাঁকনির মতো, মানে আমাদের শরীরে একটা ছাঁকনি আছে, যেরকম চা ছাঁকে কিনা, আমাদের শরীরে ছাঁকনি আছে। যে ছাঁকনিটাকে আমরা কি বলবো? বৃক্ক বলবো। কি বলবো? বৃক্ক। বৃক্কতে রক্ত যায়, ছেকে বাজে রক্তটা, মানে বাজে জিনিসটা বের করে মূত্রের মাধ্যমে আমরা বের করে দিই, আর আসল রক্তটা আবার চলে আসে। এটাকে আমরা কি বলবো? বৃক্ক বলবো। এই যে আমি বলছি তোদের কানে যাচ্ছে,
ঠিক আছে? এই যে আমি কথা বলছি তোদের কানে যাচ্ছে, ডাইরেক্ট কানেকশন আছে মাথায়, মাথায় আছে পুরা শরীরে। তোকে যদি এরকম করে ধাই করে মারি তোকে লাগবে, লাগবে কিনা? তোকে আমি, তোকে যদি তুই যদি গরমের ছাকা মারি তো একদম এরকম করে উঠবি, ঠিক কিনা? উঠবি তো। কেন হয়ে গেল? কারণটা কি? কারণ আমাদের শরীরে কি আছে তোর স্নায়ুতন্ত্র আছে, আমাদের মস্তিষ্কে কি আছে, এই যে কোনো জিনিস আমরা এখান থেকে ধরে না, আমার হৃৎপিণ্ড থেকে কেন ভাবি না, আমরা মাথা থেকে ভাবি, ঠিক কিনা? মস্তিষ্ক আছে, মস্তিষ্কে কি আছে, ব্রেন আছে, ব্রেনে কি আছে, স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র কি আছে, এটা ভাবায়, অনেক কিছু জিনিস ভাবায়। তো উদ্দীপনা গ্রহণ মানে তুই আমাকে ডাকছিস, আমি উদ্দীপনা গ্রহণ করলাম এবং উদ্দীপনায় সারা দাও, এটা কার কাজ? মস্তিষ্কের কাজ। কার কাজ? ভালো করে সুন্দর করে বুঝবি। একটা বাড়ি তৈরি করতে আমাদের কি লাগে? ইট লাগে না? বাড়ি তৈরি করি, তারপরে একটা বিশাল বড় বাড়ি আছে, বাড়ির ছোট অংশ কি? একটা ঘর, ঘরের ছোট অংশ কি? একটা ইট, ঠিক না? ওরকম একটা বিশাল বড় জীবদেহ তৈরি করতে, একটা বিশাল বড় জীবদেহ তৈরি করতে, যে আমাদের জীবদেহটা আছে, কি কি আছে? অঙ্গ আছে, যেরকম চোখ, নাক, ভিতরে দিল, ফেফড়া ট্যাপড়া আছে, সবকিছু আছে তো, হৃৎপিণ্ড, তারপরে লিভার, সবকিছু আছে তো। তো জীবদেহের ভিতরে অনেকগুলো অঙ্গ তৈরি হয়ে কি হয়েছে? জীবদেহ হয়েছে। এবার অঙ্গগুলো তো তৈরি হচ্ছে কলা দিয়ে তৈরি হচ্ছে। কি হয়েছে? কলা দিয়ে। গাছের কলা না, মানে মাংসের কলা বলে এটাকে, ঠিক আছে? কলা। আর এই কলাগুলো কোষ দিয়ে গঠিত হয়েছে। কি দিয়ে গঠিত হয়েছে? ভালো করে একটা জিনিস বুঝতে পারবি যে প্রত্যেকটা জীবের অসংখ্য লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত। আমাদের যেরকম হৃৎপিণ্ড আছে, ফুসফুস আছে, তোর লিভার আছে, প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্গ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত। এই যে আমাদের চামড়া আছে, এগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত। যেরকম বাড়ির ক্ষুদ্রতম একক হচ্ছে কি? এই যে বাড়িটা আছে, দেওয়ালটা, ক্ষুদ্রতম একক কি? ইট না থাকলে এই বাড়িটা হতো না। হতো কি? হতো না। ওরকম আমাদের শরীরের, আমাদের পুরো শরীরে যে ক্ষুদ্রতম এককটা, সেটা হচ্ছে কি? কোষ। আমি যদি বাড়ির সাথে আমাদের শরীরটাকে তুলনা করি, আমাদের না, পুরো জীবের যদি তুলনা করা হয়, তাহলে এর ক্ষুদ্রতম এককটা হচ্ছে কি? কোষ। ক্ষুদ্রতম একক কি রে? কোষ। আবার জীবদেহে হ্যাঁ, তো জীবদেহের কাজগুলো করে সেই কোষে উৎপন্ন হয়, এবং কোষ হলো জীবদেহের একটা ক্ষুদ্রতম একক। মানে তোকে যদি কাটে টুকরা টুকরা করা যায় তো কোষ পাবো আমরা। আর কোষ এতটাই ছোট যে আমরা চোখে দেখতে পাই না। পাই কি? খালি চোখে তুই হরগিজ দেখতে পারবি না কোষ। আর আমাদের সংজ্ঞাটা যদি বলা হয় তো কি হবে বলতো? কোন জীবদেহের গঠনগত, মানে গঠনগত এবং কার্যগত, এই যে আমাদের শরীরে খাওয়া দাওয়া এ টু জেড কাজ কে করে? এই কোষ করে। কোষ সম্বন্ধে আমরা পড়বো নেক্সট দিনে, ঠিক আছে? যত কিছু কাজ করে কে করে? কোষ করে। এই যে যত কিছু তাহলে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কি? কোষ। আমার শরীরে যদি ছোট্ট একটা জিনিস থাকে, মানে অনেকগুলো জিনিস হয়ে 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 তোর কি তৈরি হয়েছে? কোষ হয়েছে। এখনই সবাই এটা মুখস্থ কর যে কোষ কাকে বলে? জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হলো কি? কোষ। কিরে বল? জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ। মানে একটা ক্ষুদ্র জিনিস লক্ষ লক্ষ পরিমাণে জীবদেহে আছে, আর ওটা হয়েছে কত? একটা জীবদেহ তৈরি হয়েছে। বললাম না, প্রথমে কোষ, তারপর হচ্ছে কি? কলা। অনেকগুলো কোষ তৈরি হয়ে কি হয়েছে? কলা হয়েছে। কি হয়েছে? কলা। আর অনেকগুলো কলা হয়ে 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 কি হয়েছে? অঙ্গ হয়েছে। আমাদের শরীরে কি হয়েছে? অঙ্গ হয়েছে। আর অনেকগুলো অঙ্গ নিয়ে হয়েছে আমাদের শরীর হয়েছে বা জীবদেহ হয়েছে। বুঝতে পারলি? আর হ্যাঁ, হাড্ডি, হাড্ডিও কোষ দিয়ে তৈরি। হাড্ডিও কোষ দিয়ে তৈরি। এবার কোষ, তো কোষ এতটাই ছোট যে খালি চোখে হরগিজ কারো বাপের ক্ষমতা নেই যে কোষ দেখে নিবে। তো তার জন্য লাগবে কিরে বাবু? মাইক্রোস্কোপ। কি লাগবে? এবার আমরা মাইক্রোস্কোপ, হ্যাঁ হ্যাঁ আছে, অবশ্যই আছে। ও বাপের নাম না, ব্যাপারটা হচ্ছে যে মাইক্রোস্কোপ কোষকে দেখার জন্য আমাদের কি লাগবে? মাইক্রোস্কোপ লাগবে, ঠিক আছে? কি লাগবে? তো দেখ, সর্বপ্রথম 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক কি করেছিল বলতো? একটা গাছের কাণ্ডের ছাল দিয়ে একটি সূক্ষ্ম কোষ তৈরি করেন এবং তারপর মাইক্রোস্কোপ দেখেন এবং অসংখ্য অসংখ্য কুঠুরি লক্ষ্য করেন। মানে প্রথম যে কোষটা দেখে সেটা হচ্ছে কি? রবার্ট হুক। হ্যাঁ। আর
অসংখ্য এই যে গাছের ছালটাকে কাটলো, হ্যাঁ, কেটে অসংখ্য কুঠির মতো দেখলো, ঠিক আছে। তিনি তার নাম দেয় কি বলতো, সেলুলার। কি নাম দেয়? সেলুলে, সেলুলে। ল্যাটিন অর্থ হচ্ছে ঘর। পরে এই নাম দেয় কি, সেল। পরে এই নাম দেয় কি, সেল, ঠিক আছে। যদিও এই রবার্ট হুক যে সেলটা আবিষ্কার করেছিল কিনা, সে তার কোষগুলো কি ছিল, মৃত ছিল। কি ছিল? মরা, ঠিক আছে। যে প্রথম যে রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করে বা কোষটা যে দেখে, সেই কোষটা কি ছিল, মরা ছিল। কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে। প্রথম তার নাম ছিল কি, সেলুলে, ঠিক আছে। আর পরে তার নাম হয় সেল। প্রথম যে রবার্ট হুক তার নাম দেয়, তার নাম হচ্ছে কি, সেল। আর ওই গাছের সেলটা দেখেছিল, কিন্তু ওটা ছিল কি, মৃত। ওটা কি ছিল? মৃত, ঠিক আছে। তো কোষকে খালি চোখে দেখা যায় না, তার দেখতে হলে তার বহুগুণে দেখা দরকার। তার জন্য আমরা লেন্স যুক্ত যন্ত্র ব্যবহার করি, যার নাম হচ্ছে কি, মাইক্রোস্কোপ। এটা তো বললাম না রে, এটা লেন্স যুক্ত ব্যবহার করি, তার নাম হচ্ছে কি, মাইক্রোস্কোপ, ঠিক আছে। তার নাম হচ্ছে কি রে? তো রবার্ট হুক প্রথম পাতলা পাতলা যে কোষটা আবিষ্কার করেছে, সেটা হচ্ছে কি, মৃত, ঠিক আছে। তারপরে 1674 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে চললি তুই? একটু দাঁড়া না, 10 মিনিট, 10 মিনিটের তো ব্যাপার রে। কি 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 করতে যাচ্ছিস? আরবি? বস। 20 তারিখ থেকে অঙ্ক তো কারেন্টটা শুধু বাকি আছে। টনসিল क्यों? হ্যাঁ, এইটা বের করতে তো কি পড়াতে আছে, বের কর। বাংলা, বাংলা, বেঙ্গলি, বুঝতে পারলি? তাহলে মৃত কোষ প্রথম কে আবিষ্কার করলো? রবার্ট হুক। রবার্ট হুক কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে, ঠিক আছে দিদি। লেখা ভরে দিচ্ছে, বাস লিখা না, টাইম ওকে দিতে হবে। যদি একটু পড়াশোনা করতো না, একটু বসতে হবে, বাচ্চাদের পাশে বসতে হবে। লেখ, কি লিখছিস তুই? লাইনে আসছে নাকি ও? আস্তে আস্তে ভালো আছে না, মানে মাথা ভালো আছে। ওই দিল্লি ওকে ডাকছে মনে হয়। আচ্ছা, হ্যাঁ দিদিস, দেখ। তো 1674 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী, যার নাম হচ্ছে কি, লিভেন হুক। কে রে? লিভেন হুক। এই ডাচ বিজ্ঞানী যার নাম হচ্ছে লিভেন হুক, এই লিভেন হুক প্রথম সজীব কোষ আবিষ্কার করে, মানে আবিষ্কার করে না তো, পর্যবেক্ষণ করে, মানে প্রথমবার সজীব মানে কি রে, জীবিত, ওই জন্য জীবিত কোষটা প্রথমবার দেখে কে রে, এই লিভেন হুক। আর মাইক্রোস্কোপ উন্নতি করে তিনি নানা অণুজীব এবং রক্তকোষ পর্যবেক্ষণ করেন। হ্যাঁ, একটু বাইরে বসতে দাও। কোষের গঠনকে ভালোভাবে কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানা রকমের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যাকে বলা হয় রঞ্জক পদার্থ। কি বলা হয়? রঞ্জক পদার্থ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, আমরা যখন কোষকে দেখব, তো কোষের কিনা প্রথম যে 3টা যন্ত্র আছে, ঠিক আছে। একটা হচ্ছে কি, সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র, একটা হচ্ছে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র, একটা হচ্ছে কি তোর ইলেকট্রন আলোক অনুবীক্ষণ যন্ত্র। তো ভালো করে আমাদেরকে বুঝতে হবে যে কোষের গঠন ও পর্যবেক্ষণ করার জন্য, মানে এই যে সরল আণুবীক্ষণ যন্ত্র, এটাতে যদি আমি কোষটাকে দেখি, কি দেখা যাবে বলতো? ধরে নে কোষটা যত ছোট আছে কিনা, তোর 15 থেকে 20 গুণ বড় করে দেখা যাবে। কত গুণ করে? 15 থেকে 20 গুণ বড় করে দেখা যাবে, বুঝতে পারলি? সরল আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে আমি যদি দেখি, তো কোষটাকে 15 থেকে, হ্যাঁ। আর এটা কিনা মানে বিশেষ অংশ, এটা ধর অত উন্নত না, আগে না, অনেক আগে না, অনেক আগে যেহেতু তৈরি করেছিল, এটা অতটা উন্নত না। তারপর আসলো কি, যৌগিক আণুবীক্ষণ যন্ত্র। আমার মাইক্রোস্কোপ দেখেছিস? হ্যাঁ, দেখা যায় আমার যে মাইক্রোস্কোপটা আছে, ওটা হচ্ছে কি, কিন্তু যৌগিক আণুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে। এখানে একটা আয়নার ব্যবহার করা হয়, হ্যাঁ, ওখানে লেন্স, একটু উন্নত লেন্স আছে। হ্যাঁ, হ্যাঁ,
এতে এতে দ্রষ্টব্য বস্তুকে অনুগুণ বড়ি করে দেখা যায়। এখানে দু প্রকার লেন্স থাকে, একটা হচ্ছে কি অকুলার লেন্স, একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স, ঠিক আছে। তো যৌগিক অনুবীক্ষণিক যন্ত্রতে কোন প্রকার লেন্স থাকে বলতো? একটা হচ্ছে অকুলার লেন্স, একটা হচ্ছে কি অবজেক্টিভ লেন্স, বুঝতে পারলি? তো যৌগিক আণুবীক্ষণিক যন্ত্রে কোন প্রকার লেন্স থাকে? একটা হচ্ছে অকুলার লেন্স, একটা হচ্ছে আণুবীক্ষণিক লেন্স, না সরি অবজেক্টিভ লেন্স। এই এই অনুবীক্ষণ যন্ত্রটাতে কোনো তোর কোষকে কতগুণ বড় করে বলতো? 3000 থেকে না সরি 2000 থেকে, আর এখানে কিন্তু একটা আয়নার প্রয়োজন হয়। এই যৌগিক আণুবীক্ষণিক যন্ত্র থেকে আয়নার প্রয়োজন হয়। এই হয়েছে? কার প্রয়োজন হয়? আয়নার প্রয়োজন হয়, ঠিক আছে। আর এই কোষটাকে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা যায়। কত গুণ বড় করে দেখা যায়? ধরে নে এইটুকু ছোট আছে তো ওর 4000 গুণ, ভাবতে পারছিস কত বড় দেখা যাবে? মানে কোষটা কত ছোট আছে ভাবতে পারছিস? ভাবা যায়? হুম। তো 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা যাবে। আচ্ছা, এই লেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করি? উম, আয়না, তোকে যদি বলে কোন লেন্সে আয়নার ব্যবহার করা হয়, কোন মাইক্রোস্কোপে আয়নার ব্যবহার করা হয়, কোন মাইক্রোস্কোপ তোর দু প্রকার লেন্স ব্যবহার করা হয়। লেন্স দুটার নাম কি? একটা হচ্ছে কি অবজেক্টিভ লেন্স, একটা হচ্ছে অকুলার। অবজেক্টিভ লেন্স, একটা হচ্ছে কি অকুলার, না রে? হ্যাঁ, একটা হচ্ছে অকুলার লেন্স, ঠিক আছে। এখানে আয়নার ব্যবহার করা হয় কি? যৌগিক লেন্সে। কোন লেন্সে? যৌগিক আণুবীক্ষণিক যন্ত্র, ঠিক আছে, অনুবীক্ষণিক যন্ত্র। আচ্ছা, যৌগিক অনুবীক্ষণিক যন্ত্রতে কোথায় কোথায় ব্যবহার করা হয়? এমালা কিন্তু আমাদের আছে, আমি সুযোগ পেলে তোদের দেখাবো, ঠিক আছে। এই যৌগিক আণুবীক্ষণিক যন্ত্রটা সুযোগ পেলে আমরা কোষও দেখাতে পারবো, ঠিক আছে, কোষও দেখে দেবো নাহলে। তো যৌগিক আণুবীক্ষণিক যন্ত্র কি কি দেখা যায়? ব্যাকটেরিয়া কোষ, আমাদের এখানে নেলাতে কোষ আছে, এটা এরকম করে আরামসে দেখা যাবে, ঠিক আছে, আরামসে দেখা যাবে। তো হাত কেটে কোষ কাটকে দেখতে পারিস, তো মরা কোষ পাবি, ঠিক আছে। জীবিত কোষ প্রথম কে আবিষ্কার করে, কে প্রথম পর্যবেক্ষণ করে? এখনই বললাম, বলতো বলতো রে, লিভেন হুক। কিরে, এটা কিন্তু বাবুরে মুখস্থ চাই আমি, ঠিক আছে। ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোষী বহুকোষী প্রাণীদের দেহের বহিঃগঠন দেখা যায় এই যৌগিক আণুবীক্ষণিক যন্ত্রে। এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো থেকে দেখা যায়। এবং উদ্ভিদের বিভিন্ন অংশ যেরকম মূল, কাণ্ড, পাতা, ওদের অনুবীক্ষণ যন্ত্রে মানে দেখা যায়। তারপর জীবের বিভিন্ন অঙ্গ, তার প্রস্থে তার কলার গঠন দেখা যায়। কোষের ভিতরে অঙ্গাণু, মানে মোটামুটি এগুলো সাধারণ সবগুলো মোটামুটি করে এই যৌগিক আণুবীক্ষণিক যন্ত্রে দেখা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র, এ তো আরো খাতারনাক, প্রচন্ড খাতারনাক। এ জানিস 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখা যায়, ভাবে। এই ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র কোষকে 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখা যায়। 50,000 থেকে 3 লাখ গুণ মানে বড় করে দেখা যায় এই ইলেকট্রন। এখানে হয় কি বলতো? এখানে দ্রুত গতিতে ইলেকট্রন প্রবাহ করে, এবং এটা একটা আলাদা একটা প্রসেস থাকে, ঠিক আছে। এটা প্রচন্ড দামি, এই ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্রটা প্রচন্ড দামি। আলাদা একটা ধরে নে একটা এই ছোট্ট কোষ, তো অনেক ছোট কোষ, একে অনেক বড় করে দেখা যায়, ঠিক আছে, অনেক বড় করে, বিশাল বড় করে দেখা যায়। কোষের মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে, কোন কোন অঙ্গাণু আছে, কোষীয় অঙ্গ আছে, একদম পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা কোষটাকে অ্যানালাইসিস করতে পারি, দেখতে পারি যে কি আছে না আছে, কে কোন কাজ করে, আরামসে কিন্তু এই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে সব থেকে বড় করে কোষকে আমরা দেখতে পারি, ঠিক আছে, বুঝতে পারলি? ঠিক আছে। এবার কোষের বৈচিত্র্যটা আমরা নেক্সট দিন নাহলে করাবো, হ্যাঁ। কোষের বৈচিত্র্য আছে, তারপর একদিন কোষ আছে।